প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। I hope you are fine. I am also fine. Yesterday we talked about modifier practice and we discussed two lessons, two questions elaborately. And I promised that today or on Monday I will discuss pronoun practice and I will again discuss two questions with you. I have already uploaded the questions on the Facebook page, Facebook profile of Jalukati Government Women's College. And today uh, I would share with you an analysis of the questions so that you can understand the questions clearly. Pronoun practice. I am with you, Muhammad Delwar Hussain, Master of Arts in Applied Linguistics and English Language Teaching from Jahangirnagar University. Today, I have already uploaded the question on the Facebook page, and I hope that you have already uh, tried your best and put your answers. But uh, some of you haven't understood the question clearly, so I should discuss the question again here, and then I hope that you will be able to answer it properly. ওকে, সো প্রোনাউন রেফারেন্সেস। আমরা জানি যে প্রোনাউন রেফারেন্সে হলো কিছু ভুল প্রোনাউন থাকে অথবা অস্পষ্ট প্রোনাউন থাকে, কিংবা যেখানে প্রোনাউন থাকার কথা সেখানে কোনো নাউন থাকে, আবার যেখানে নাউন থাকার কথা সেখানে কোনো প্রোনাউন থাকে। তো এই যে ভুলগুলো, কিংবা অন্য প্রোনাউন থাকে, যেটি হওয়া উচিত ছিল সেটি না হয়ে অন্য কোনো প্রোনাউন ব্যবহৃত হয়, সেটাকেই বলা হয় আনক্লিয়ার প্রোনাউন বা অস্পষ্ট প্রোনাউন, এবং সেটাকে সঠিক করে লিখতে হয়। মনে রাখতে হবে যে এই প্যাসেজটি পূর্ণ উঠিয়ে লিখতে হবে, এবং এবং যেখানে তুমি সঠিক প্রোনাউনটি ব্যবহার করবে সেখানে আন্ডারলাইন করতে হবে। তাহলে দুটো কথা, এক হচ্ছে প্রোনাউন রেফারেন্সের উত্তর যখন করবে তখন এই পূর্ণ প্যাসেজটি খাতায় তুলে দিতে হবে। দুই হচ্ছে তুমি যেই প্রোনাউনটি সঠিক বলে মনে করছো সেটির নিচে একটি দাগ কেটে ব্যবহার দিতে হবে, এবং সেখানে ABCDE এই 5টি মার্ক করে দিতে হবে যে কোনটি তুমি সঠিক বলে মনে করছো। ওকে, সো অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার। এটা আমরা জানি অটিজম কি। শিশুদের যে একটি শারীরিক সমস্যা, যা বিশেষ রকমের শিশু, তারা যে সকল শিশু সাধারণত পূর্ণ মানুষের মতো, যে সাধারণ মানুষের মতো সব ধরনের দক্ষতা তার থাকে না, বরং অন্য বিশেষ ধরনের কোনো দক্ষতা থাকে। হ্যাঁ, তো এটাকে অটিজম বলে। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হলো শারীরিক একটি ডিসঅর্ডার, বিশৃঙ্খলা বা সমস্যা অফ দ্য ব্রেইনের। হ্যাঁ, হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, যিনি একটি জীবনব্যাপী উন্নয়ন সমস্যা তৈরি করে, অর্থাৎ যার অটিজম আছে যেই শিশুর, সেই শিশু সাধারণত পরিপূর্ণ বিকাশ লাভ করে না। যেমন একজন সাধারণ মানুষ, যেমন আমরা অনেক কিছু করতে পারি, হ্যাঁ, কিন্তু একটা অটিজম আক্রান্ত শিশু এই সব কিছু করতে পারে না, এবং সব কিছু সে বুঝে না, বা যে বিষয়টা সে বেশি বুঝে, আমরা বলে থাকি এখন টেকনিক্যালি যে সে অন্য বিষয় বা বিশেষ বিষয় খুব ভালো করে বুঝে, বাট আসলে তার শারীরিক যে সমস্যাটা, এটা আমরা দেখে দেখে থাকি। যেমন সে হাঁটতে পারে না, হয়তো বা সে হাসতে পারে না, সে খেতে পারে না, নানা রকম। তোমরা নিশ্চয়ই জানো বিষয়টা, আমি এটা আর ব্যাখ্যা করার আমার প্রয়োজন হয় না। তো অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন। অটিজম হলো মস্তিষ্কের একটি ডিসঅর্ডার। হু কজেস, যিনি ঘটান, লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, একটি জীবনব্যাপী উন্নয়ন সমস্যা তৈরি করেন। এখন এই যে হু, হু এখানে কেন দিয়েছি আমি, এটা তো মিস্টেক। কারণ এই ব্রেইন বা ডিসঅর্ডার বা অটিজমের কোনোটাই হচ্ছে ব্যক্তি না, সবগুলোই হচ্ছে বস্তুবাচক। তো বস্তুবাচক হওয়ার ফলে এখানে আমরা হু ব্যবহার করতে পারি না। আমরা জানি যে হু বসে শুধুই ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, তো যেহেতু এগুলোর কোনোটাই ব্যক্তিবাচক পদ নয়, তাহলে আমি এখানে হু বসাতে পারবো না। আর তারপরে আমরা জানি যে অটিজমকে এই প্রোনাউনটি নির্দেশ করছে, রিলেটিভ প্রোনাউনটি নির্দেশ করছে হলো অটিজমকে। অটিজম নিঃসন্দেহে একটি
অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হলে বা অপ্রাণীবাচক আইডিয়া হলে সেখানে হু বসে না, সেখানে বসে প্রোনাউন হিসেবে হুইচ অথবা দ্যাট। তাহলে আমরা এখানে দ্যাট বসাতে পারি অথবা হুইচ বসাতে পারি। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হুইচ অথবা দ্যাট কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। তাহলে এখানে উত্তরটি হবে এটা পুরো নিচে দাগ দিতে হবে এবং এখানে লিখতে হবে এ, এ লিখে লিখতে হবে হুইচ অথবা দ্যাট, যে কোনো একটা লিখতে হবে, দুটো না, যে কোনো একটা। তো হুইচ কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম, তাহলে আমাদের একটি কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, a number of boys and girls become victim of it after their birth. দুর্ভাগ্যবশত বেশ কিছু ছেলে মেয়ে, নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট, এর শিকার হয়, এর শিকার হয় আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পরে। এখন এই ইট আসলে কোনটা? ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি নাকি ব্রেইন নাকি অটিজম, কোনটাকে নির্দেশ করছে? এটা অস্পষ্ট। হ্যাঁ, এই ইটটা এখানে অস্পষ্ট। ইট তাহলে আমরা বুঝি যে এটা অটিজমকে নির্দেশ করছে। সো কারণ কি, অটিজমের শিকার হয় জন্মের পরেই অনেক শিশু, ছেলে মেয়ে কি হয়, অটিজমের শিকার হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে অটিজম শব্দটি লিখে দেব। এই যে অটিজম, এই শব্দটি এখান থেকে নিয়ে এখানে লিখে দেব যে ভিকটিম অফ অটিজম আফটার দেয়ার বার্থ, অনেক শিশু তাদের জন্মের পরে অটিজমের শিকার হয়, ইহার শিকার হয় না, এখানে লিখতে হবে অটিজমের শিকার হয়। তাহলে দুইটা হলো, এটা বি নিচে আন্ডারলাইন করবে। আচ্ছা, তারপর চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার্স এটসেট্রা। অটিজমে আক্রান্ত শিশুরা তাদের আচরণ, কর্মদক্ষতা, কাজকর্ম ইত্যাদিতে বিভিন্ন রকম হয়। হ্যাঁ, কেউ হাসতে পারে, কেউ মানে কেউ চলতে পারে, কেউ আঁকতে পারে, কেউ নানা রকম অ্যাবিলিটিস, ডিসএবিলিটিস এদের রয়েছে। তাহলে আমরা বলবো যে এটা একজনের থেকে আরেকজন সম্পূর্ণ আলাদা, মিল পাওয়া যায় না। আচ্ছা, অ্যান্ড দি সিমটমস, এবং লক্ষণগুলো, মে ভ্যারি, মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম, এই লক্ষণগুলো তার উপরে ডিফারেন্ট হতে পারে, মানে একজনের উপরে লক্ষণ একরকম, আরেকজনের উপরে লক্ষণ আর এক রকম, সিমটম আর এক রকম, অর্থাৎ এক একজনের উপর এক এক রকম সিমটম। এখন এই বাক্যটি আবার আমরা পড়ি, চিলড্রেন উইথ অটিজম, এখানে বলছে চিলড্রেনদের কথা, তাই না? তো এখানে একজন চিলড্রেনের কথা, চাইল্ডের কথা বলেনি, বলেছে সকল শিশুর কথা। তাহলে সকল শিশুকে নির্দেশ করলে এখানে প্রোনাউন হিম হবে না, এখানে হবে দেম। কেমন? এখন এই এই হিম বলতে বোঝায় একজন শিশু, কিন্তু আসলে কি একজন শিশুকে বলছে? এখানে অনেক শিশুর কথা বলছে, সুতরাং এখানে হবে দেম। ওকে, তাহলে তিনটি হলো, এটা হবে থার্ড বা সি, এর নিচে দাগ দিয়ে আমরা লিখবো দেম। ওকে, the sorrows and sufferings of the parents of those know no bounds. The sorrows, দুঃখ এবং দুর্ভোগ, sufferings of the parents, পিতামাতার, of those know no bounds, উহাদের, of those, উহাদের, উহাদের পিতামাতার দুঃখ দুর্ভোগ কোনো শেষ নাই। অর্থাৎ যারা অটিজমের আক্রান্ত পিতামাতা, আক্রান্তদের পিতামাতা, তাদের কিন্তু দুর্ভোগের কোনো শেষ নাই। চিন্তা করে দেখো, এই অটিস্টিক শিশুদের মা বাবার কষ্টের কোনো শেষ নাই। এই শিশুদের কষ্টেরও শেষ নাই, মা বাবার কষ্টেরও শেষ নাই। এই শিশুরা তো একদিন বড় হবে, তাই না? বড় হবে, এবং এই শিশুরা পরবর্তীতে কি ধরনের সমস্যার মধ্য দিয়ে জীবনটা পার করবে, আর এদের মা বাবারই বা কি ধরনের জীবন হবে। তাহলে এটা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর একটা বিষয়। The sorrows and sufferings of the parents of those know no bounds. এই দোজ মানে উহাদের। এখন উহাদের, উহাদের বলতে আসলে আমরা কি বুঝি? দোজ চিলড্রেন হতে পারে, ওই শিশুদের, দোজ চিলড্রেন। হ্যাঁ, ওইগুলো, এখানে দোজ বলতে আসলে উহাদের না, দোজ বলতে এখানে বোঝাচ্ছে ওইগুলো, ওইগুলো। তো ওইগুলো এখানে কেমন কথা হলো? শিশুরা কি ওইগুলো হয়? শিশুরা হতে পারে ওই শিশুগুলো, অর্থাৎ দোজ চিলড্রেন, এর সাথে একটা শব্দ আমরা যুক্ত করে দিতে পারি যে দোজ চিলড্রেন, ওই শিশুদের
সমস্যার কোনো শেষ থাকে না, ওই শিশুদের পিতামাতার কষ্টের কোনো শেষ থাকে না, দোজ চিলড্রেন। তাহলে এইটা আমাদের ডি মানে ফোর্থ। হ্যাঁ, আর এটা অন্য কিছু লিখতে পারি, যেমন অব অটিস্টিক চিলড্রেন, অব অটিস্টিক চিলড্রেন। এই যে অটিস্টিক, অটিস্টিক শব্দটা আছে পরে এক জায়গায়, যে অটিস্টিক, অটিস্টিক চিলড্রেন, এই শব্দটা লিখে দিতে হবে, অটিস্টিক চিলড্রেন। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা আবার পড়ি, দ্য সরোজ এন্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ অটিস্টিক চিলড্রেন নো নো বাউন্ডস। অর্থাৎ অটিস্টিক শিশুদের পিতামাতার দুঃখ কষ্টের কোনো শেষ থাকে না। আর এখানে যদি অটিস্টিক চিলড্রেন নাও লিখতে পারি, আমরা লিখবো কি দোজ চিলড্রেন, এর সাথে শুধু চিলড্রেন শব্দটি লিখে দিলেই হবে। ওকে, though the autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. সেন্টেন্সটা একটু ভুল আছে, though the autistic children are quite different, যদিও অটিস্টিক শিশুরা বেশ আলাদা, ইন অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডে, ফ্রম দ্য নর্মাল চিলড্রেন সাধারণ শিশুদের চাইতে, দে শুড নট বি নেগলেক্টেড তাদেরকে অবহেলা করা, মানে তাদের অবহেলিত করা উচিত নয়। এখন এই এই তাদের বলতে আসলে কোন ধরনের শিশুদের বোঝাচ্ছে? এটা কি অটিস্টিক চিলড্রেন না নর্মাল চিলড্রেন? আমরা বুঝতেছি অবশ্যই অটিস্টিক চিলড্রেন। তাহলে এই দে আসলে নিশ্চিত করে বোঝাচ্ছে না যে কোনটা অটিস্টিক না নর্মাল। তাহলে এখানে নিশ্চিত করতে হবে, ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য আমাদের এখানে অটিস্টিক চিলড্রেন ব্যবহার করতে হবে। তাহলে দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড। এই দে ব্যবহার করলে বোঝা যায় যে নর্মাল চিলড্রেনও হতে পারে, অটিস্টিক চিলড্রেনও হতে পারে। কিন্তু আসলে কি তাই? নর্মাল চিলড্রেনদেরকে আমরা অবহেলা করি না, তাদের কথা এখানে বলার প্রশ্নই আসে না। অটিস্টিক চিলড্রেনদেরকে আমরা অবহেলা করি, তাই তাদের কথা বলা যেতে পারে যে অটিস্টিক চিলড্রেনদেরকে অবহেলা করা উচিত নয়। তাহলে এখানে দে হবে না, হবে কি অটিস্টিক চিলড্রেন। এ হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, অর্থাৎ 5 বা ই। শেষ, 5টি প্রোনাউনের ভুল এখানেই শেষ। পরবর্তী বাক্যটি আমরা দেখি, রাদার উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম, বরং আমাদের তাদের প্রতি একটা বড় রকমের দায়িত্ব রয়েছে। এই দেম আসলে অটিস্টিক চিলড্রেনকেই নির্দেশ করছে। তাহলে হয়ে গেল 5টি। Question 2. Books are the media through which human beings talk with enlightened minds. Books are the media, বই হলো সেই মাধ্যম, through which যার মাধ্যমে human beings মানুষ talk with কথা বলেন enlightened minds আলোকিত মানুষদের সাথে বা মনের সাথে। এই আলোকিত মানুষ বা মন বলতে বোঝায় পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের, দি গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে বইয়ের মাধ্যমে মানুষ কথা বলেন। যেমন আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন জানতে চাই, তাহলে বই পড়তে হবে, তাই না? এই বিষয়টা, অর্থাৎ বইয়ের মাধ্যমে আমরা গ্রেট ম্যানদের জীবনী সম্পর্কে জানতে পারি, তাদের জীবন আলেখ্য জানতে পারি। তো বুকস হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা মানুষ জাতি আমাদের পৃথিবীর এনলাইটেন মাইন্ডস এর সাথে কথা বলতে পারি। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের সর্বোত্তম বন্ধু। কারা আমাদের সর্বোত্তম বন্ধু? বুকস নাকি গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড? কারা? উভয়ই আমাদের সর্বোত্তম বন্ধু, কিন্তু এক প্রোনাউন দিয়ে উভয়কে নির্দেশ করা যাবে না। ওকে, তাহলে আমাদের এখানে নির্দিষ্ট করতে হবে যে কারা আমাদের সর্বোত্তম বন্ধু। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে বুকস হলো আমাদের সর্বোত্তম বন্ধু। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তাহলে এখানে আমরা লিখব বুকস, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। দে ইন্ট্রোডিউস দেম টু দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, তারা তাদেরকে পরিচিত করান পৃথিবী এবং জীবনের সাথে। এখন তারা তাদেরকে পরিচিত করান নাকি তারা আমাদেরকে পরিচিত করান? নিশ্চয়ই আমাদেরকে। সো দে ইন্ট্রোডিউস দেম না হয়ে এখানে হবে দে ইন্ট্রোডিউস আস, দে ইন্ট্রোডিউস আস টু দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, তারা আমাদেরকে পৃথিবী এবং জীবনের সাথে পরিচিত করান। দে ইন্ট্রোডিউস আস। ওকে, তাহলে দুইটা হলো বি। বুকস আর দ্য মিরর্স অফ দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ইভেন ফিউচার, বই হলো গত এবং বর্তমান এবং ইভেন ভবিষ্যতেরও একটি আয়না, অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যতের আয়না হলো বই।
দিজ আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। দিজ মানে এগুলো, এগুলো একটি অ্যাক্টিভ ভয়েস, মানে কি বলে, অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে জীবন্ত স্বর, কেমন, অর্থাৎ এইগুলো জীবন্ত আকারে আছে। এখন এইগুলো বলতে আসলে কি কি বোঝাচ্ছে? হুম, এইগুলো এখানে হবে না, এখানে হবে দে, মানে তারা, অর্থাৎ বই, কেমন। এইগুলো, এটা 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 কোনো সাবজেক্ট হতে পারে না। দিজের পরে একটা নাউন লাগবে, তাহলেই সেটা সাবজেক্ট হবে। তাহলে আমরা এখানে দিসটা ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে দে। দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। এটা নমিনেটিভ প্রোনাউন হিসেবে, মানে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে। দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস, তারা একটি জীবন্ত কণ্ঠস্বর, অর্থাৎ বই হলো জীবন্ত কণ্ঠস্বর। তাহলে এটি সি, মানে থার্ড, দিজের জায়গায় দে। We know about the thoughts and deeds of our ancestors through it. আমরা জানি, we know about সম্পর্কে, the thoughts and deeds চিন্তা ও কর্ম সম্পর্কে, of our ancestors আমাদের পূর্বপুরুষদের, আমাদের পূর্বপুরুষদের চিন্তা ও কর্ম সম্পর্কে জানতে পারি through it, ইহার মাধ্যমে। এই ইট আসলে কি? ইহা বলতে কাকে বোঝাচ্ছে? এখানে কোনো সিঙ্গেল নাউন আছে? তাহলে ইট হবে না, এটা হবে বুকস। বুকস, অথবা আমরা এখানে এটাকে দেম দিতে পারি, যেহেতু আগে আমরা বুকস বলেছি। তাহলে আমরা এই তার মানে প্রাচীন লোকদের চিন্তা কর্ম সম্পর্কে জানতে পারি তাদের মাধ্যমে। এই দেম হচ্ছে এখানে বুকস। এই যে এখানে আমি বলেছি হচ্ছে দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস, উই নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ আওয়ার অ্যানসেস্টার্স থ্রু দেম। এই যে বুকস, এই বুকসের পরে এখানে দে, এখানে আবার দেম। তাহলে বোঝা গেল যে এই বুকসকে এরা তিনটি একসাথে নির্দেশ করছে। পরবর্তী বাক্যটি তাহলে এখানে হবে আমাদের ডি, কেমন, সর্বশ্রেষ্ঠ হবে এর পরের বাক্যে। দে মেক দ্য নোবেল ম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড ফর এভার। তারা নোবেল ম্যানদেরকে পৃথিবীতে চিরজীবী করে। কারা? অ্যানসেস্টররা নাকি বুকসরা? নিশ্চয়ই বুকসরা, তো এখানে হবে বুকস। বুকস মেক দ্য নোবেল ম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড ফর এভার। তাহলে এই ছিল আমাদের লাস্ট ওয়ান, দের পরিবর্তে বুকস। তাহলে এই তোমাদের দুটো প্রোনাউন রেফারেন্সের ক্লাস ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই প্রোনাউন রেফারেন্সের উপরে আরো বিস্তারিত আলোচনা দেখতে চাও, তাহলে এই যে ইউটিউব চ্যানেলটি আছে ইউনি ওয়েল একাডেমি এমবিএ, সেখানে প্রবেশ করো। এটা ইউটিউবের একটি চ্যানেল, এখানে গেলে তুমি এই বিস্তারিত দেখতে পাবে। এছাড়া ফেসবুকেও এই যে এই ঠিকানায়, মানে বর্তমানে তুমি যেখানে আছো ঠিক এখানেও মডিফায়ারের উপরে, প্রোনাউন রেফারেন্সের উপরে, ন্যারেশনের উপরে বিস্তারিত আলোচনা করা আছে, তো সেখান থেকেও তুমি দেখতে পারো। ওকে, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমি সে আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করো, ফি আমানিল্লাহ।